বিসমিল্লাহির রহমানির রহিম। ফৌজদারি কার্যবিধি 1898 সালের 5 নং আইন। এই আইন হচ্ছে পদ্ধতিগত আইন। এই আইনের দ্বারা আছে 1 থেকে 565 ডে। আমরা পড়ব মাত্র 100। 4 ধারা হলো শিরোনাম। 4 ধারায় শিরোনাম চশমাটা লাগানি ভালো। 4 ধারায় শিরোনাম। একে হচ্ছে কতে হচ্ছে অ্যাডভোকেট, কতে হচ্ছে অ্যাডভোকেট, খতে হচ্ছে জামিনযোগ্য অপরাধ, খতে হচ্ছে জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ, গতে হচ্ছে অভিযোগ, গতে হচ্ছে অভিযোগ, সতে হচ্ছে জামিনযোগ্য অপরাধ, জামিনযোগ্য মামলা, আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য মামলা, ধর্তব্য অপরাধ, ধর্তব্য মামলা, বর্গীয় জাতে নালিশ, বর্গীয় জাতে নালিশ, বর্গীয় জাতে নালিশ। তারপরে টতে হচ্ছে ইনকোয়ারি বা অনুসন্ধান, টতে হচ্ছে ইনকোয়ারি বা অনুসন্ধান, ঠতে হচ্ছে তদন্ত, ঠতে হচ্ছে তদন্ত, ঢাকার ঢতে হচ্ছে আমলের অযোগ্য অপরাধ, আমলের অযোগ্য মামলা, মধ্যনত হচ্ছে অপরাধ, মধ্যনত অপরাধ, ততে হচ্ছে থানা, ততে হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ততে হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 6 ধারা হচ্ছে আদালতের শ্রেণী বিভাগ, 6 হচ্ছে আদালতের শ্রেণী বিভাগ। আদালত 2 প্রকার, দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত, এখানে 2 ধরনের ম্যাজিস্ট্রেট কাজ করে, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারপর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। 10 ধারা হচ্ছে লগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, 10 হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, 11 হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 11 হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 12 হচ্ছে স্পেশাল ম্যাজিস্ট্রেট, 12 হচ্ছে স্পেশাল ম্যাজিস্ট্রেট, 42 হচ্ছে জনসাধারণ যখন ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে সাহায্য করবে, জনসাধারণ যখন ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে সাহায্য করবে। 45 গ্রাম প্রধান হিসাব রক্ষক জমির মালিক প্রভৃতি ব্যক্তি অপরাধ সম্পর্কে সংবাদ দেবেন। গ্রাম প্রধান হিসাব রক্ষক জমির মালিক প্রভৃতি ব্যক্তি অপরাধ সম্পর্কে সংবাদ দিবেন। 46 গ্রেপ্তার, 46 গ্রেপ্তারের পদ্ধতি, 46 গ্রেপ্তার, 46 গ্রেপ্তারের পদ্ধতি। 47 যাকে গ্রেপ্তার করবেন তিনি যদি কোনো গৃহ, তাঁবু বা মানুষের বসবাসকারী স্থানে প্রবেশ করে উক্ত স্থানের ভারপ্রাপ্ত ব্যক্তি, দখলদার বা মালিক বা ম্যানেজারের অনুমতি নিয়ে তল্লাশি গ্রেপ্তার কার্যকারী করবেন। 48 যদি গ্রেপ্তারের প্রবেশ করতে না পারেন দরজা জানালা ভেঙে প্রবেশ করবেন। 48 দরজা জানালা ভেঙে প্রবেশ করবেন। 49 দরজা জানালা ভেঙে বাইর হবেন। 49 দরজা জানালা ভেঙে বাইর হবেন। 50 গ্রেপ্তারকারী ব্যক্তিকে প্রয়োজনের অধিক নিয়ন্ত্রণ আরোপ করা যাবে না। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে প্রয়োজনের অধিক নিয়ন্ত্রণ আরোপ করা যাবে না। 51 দেহ তল্লাশি, 51 দেহ তল্লাশি। 52 মহিলার দেহ তল্লাশি, 52 মহিলার দেহ তল্লাশি। 53 আপত্তিকর অস্ত্র শস্ত্র সরাই নেবেন, আপত্তিকর অস্ত্র শস্ত্র সরাই নেবেন। 54 আমলযোগ্য অপরাধ করলে বিনা প্রণয় গ্রেপ্তার, 54 আমলযোগ্য অপরাধ করলে বিনা প্রণয় গ্রেপ্তার। 55 ভবঘুরে অভ্যাসগত ডাকাত প্রভৃতি ব্যক্তির গ্রেপ্তার, ভবঘুরে অভ্যাসগত ডাকাত, অভ্যাসগত অপরাধী ডাকাত প্রভৃতি ব্যক্তির গ্রেপ্তার। 54 পুলিশ অফিসারের আদেশে অধীনস্থকে গ্রেপ্তার, পুলিশ অফিসারের আদেশে অধীনস্থকে গ্রেপ্তার। 57 নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি আমলের অযোগ্য অপরাধে বিনা প্রণয় গ্রেপ্তার। 57 নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি আমলের অযোগ্য অপরাধে বিনা প্রণয় গ্রেপ্তার। 58 অপরাধীকে অনুসরণ এবং অনুকরণ করা। 58 এখতিয়ারের বহির্ভূত অপরাধীকে অনুসরণ এবং অনুকরণ করা। এরপর 59 বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার, 59 বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার। 60 দ্বারা গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অবিলম্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যাবেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অবিলম্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যাবেন। 61 24 ঘন্টার অধিক সময় পুলিশ হেফাজতে রাখা যাবে না, 24 ঘন্টার অধিক সময় পুলিশ হেফাজতে রাখা যাবে না। 66 আসামি পালায়ন করলে তাকে অনুসরণ এবং অনুকরণ করবেন, আসামি পালায়ন করলে তাকে অনুসরণ এবং অনুকরণ করবেন এবং পুনরায় গ্রেপ্তার করবেন। 67 যদি এই আসামি যদি কোনো গৃহ, তাঁবু বা মানুষের বসবাসকারী স্থানে প্রবেশ করে তাহলে এই ফৌজদারি কার্যবিধি আইনের 47, 48 ধারা 49 ধারার বিধান প্রয়োগ করে গ্রেপ্তারি কার্যকরী করবেন। এবং অধ্যায় 6
আদালতে হাজির বাধ্য করিবার জন্য পরোয়ানা সম্পর্কিত অধ্যায় 6 68 সমনের ফরম, সমনের সংজ্ঞা, সমনের টিকা, সমনের সংজ্ঞা, সমনের ফরম, সমনের টিকা 68 69 হলো সমন জারির পদ্ধতি, 69 হলো সমন জারির পদ্ধতি, 70 হলে যদি সমন জারিকারী ব্যক্তিকে না পাওয়া যায় ওই বাড়ির সাবালক ব্যক্তির নিকট সমন জারি করতে হবে। 70 দ্বারা সাবালক ব্যক্তির নিকট সমন জারি করতে হবে। 71 দ্বারা প্রকাশ্য স্থানে লটকায় সমন জারি করবেন, প্রকাশ্য স্থানে লটকায় সমন জারি করবেন। 72 দ্বারা প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারি, 72 দ্বারা প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারি। 73 দ্বারা স্থানীয় সীমানার বাইরে সমন জারি, স্থানীয় সীমানার বাইরে সমন জারি। 73 দ্বারা 74 দ্বারা লাগবে না। 75 দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা, গ্রেপ্তারি পরোয়ানা বা জামিনের অযোগ্য পরোয়ানা। 76 আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারে, আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারে বা জামিনযোগ্য পরোয়ানা, জামিনযোগ্য পরোয়ানা। 76 77 দ্বারা পরোয়ানা যাহার নিকট প্রেরিত হইবে, পরোয়ানা এক বা একাধিক ব্যক্তির নিকট প্রেরিত হইতে পারে। 77 দ্বারা পরোয়ানা এক বা একাধিক ব্যক্তির নিকট প্রেরিত হইতে পারে। 87 দ্বারা জমির মালিক, কৃষক, ম্যানেজারের নিকট পরোয়ানা প্রেরণ, জমির মালিক, কৃষক, ম্যানেজারের নিকট পরোয়ানা প্রেরণ, জমির মালিক, কৃষক, ম্যানেজার প্রভৃতি ব্যক্তির নিকট পরোয়ানা প্রেরণ। 79 পুলিশ অফিসারের নিকট নির্দিষ্ট পরোয়ানা প্রেরণ, পুলিশ অফিসারের নিকট প্রেরিত পরোয়ানা। 80 পরোয়ানার সারমর্ম বিজ্ঞপ্তিকরণ, পরোয়ানার সারমর্ম বিজ্ঞপ্তিকরণ। 81 গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অবিলম্বে আদালতে হাজির করতে হবে, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অবিলম্বে আদালতে হাজির করবেন। 81 দ্বারা পরোয়ানা মূলে যাকে গ্রেপ্তার করবেন অবিলম্বে আদালতে হাজির করবেন, পরোয়ানা মূলে যাকে গ্রেপ্তার করবেন অবিলম্বে আদালতে তাকে হাজির করবেন। 82 পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকারী করা যাবে, পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকারী করা যাবে। 83 71 দিন এলাকার বাইরে পরোয়ানা প্রেরণ, 71 দিন এলাকার বাইরে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ, 71 দিন এলাকার বাইরে পরোয়ানা প্রেরণ। 84 71 দিন এলাকার বাইরে যা পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকারী করবে। 84 পুলিশ যখন এক জেলা থেকে অন্য জেলায় যায়, এক থানা থেকে অপর জেলা গিয়ে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকারী করে, এই 84তে এই কথা বলছে। এরপরে 87 ছিল ঘোষণা বা হুলিয়া, ঘোষণা পলাতক ব্যক্তি সম্পর্কে ঘোষণা বা হুলিয়া, পলাতক ব্যক্তি সম্পর্কে ঘোষণা বা হুলিয়া। 88 হচ্ছে ক্রোক, 88 হলো ক্রোক, স্থাবর এবং অস্থাবর সম্পত্তির উপর ক্রোক করা হয়। 88 হলো ক্রোক, নিজ জেলা অন্য জেলা বাংলার যে কোনো জেলায় ক্রোক করা যাবে। 79 ক্রোকি সম্পত্তি প্রত্যাপন, ক্রোকি সম্পত্তি প্রত্যাপন, ক্রোকি সম্পত্তি প্রত্যাপন। 90 সমনের পরিবর্তে বা সমনের অতিরিক্ত পরোয়ানা জারি, সমনের পরিবর্তে বা সমনের অতিরিক্ত পরোয়ানা জারি, সমনের পরিবর্তে বা সমনের অতিরিক্ত পরোয়ানা জারি। 91 হাজির হওয়ার জন্য মুসলেকা নেওয়ার ক্ষমতা, হাজির হওয়ার জন্য মুসলেকা নেওয়ার ক্ষমতা। 92 হাজির হওয়ার জন্য মুসলেকার শর্ত লঙ্ঘন করলে গ্রেপ্তার, হাজির হওয়ার জন্য মুসলেকার সঙ্গে ওইভাবে মুসলেকার সঙ্গ লঙ্ঘন করলে গ্রেপ্তার। এখানে এইভাবেই পড়বেন, হাজির হওয়ার জন্য মুসলেকার শর্ত লঙ্ঘন করলে গ্রেপ্তার। 124-এর 6 আছে, ওটা হলো মুসলেকার শর্ত, আর এখানে হাজির হওয়ার জন্য মুসলেকার শর্ত, আর ওইখানকার শর্ত আলাদা। 93 ক বাংলাদেশের বাইরে সমন প্রেরণ, বাংলাদেশ 93 ক বাংলাদেশের বাইরে সমন প্রেরণ। 93 খ বাংলাদেশের বাইরে পরোয়ানা প্রেরণ, 93 খ বাংলাদেশের বাইরে পরোয়ানা প্রেরণ। 93 গ বিদেশ থেকে বাংলাদেশে পরোয়ানা আসবে, বিদেশ থেকে বাংলাদেশে পরোয়ানা আসবে তখনকার কার্য পদ্ধতি। অধ্যায় 7 94 দ্বারা, এটা আপনাদের পড়া লাগবে না। 94 95 অনেকে আজ লেখছিলেন, এটা বোঝেন, এটা বোঝার জিনিস, ঠিক আছে, তাই বলছিলাম। দলিলাদি বা অন্যান্য বস্তু দাখিল করা। 94 দলিলাদি বা অন্য বস্তু দাখিল করিবার জন্য সমন প্রেরণ, দলিলাদি বা অন্যান্য বস্তু দ্রব্য দাখিল করার জন্য সমন প্রেরণ। 94 দলিলাদি বা অন্যান্য বস্তু দ্রব্য দাখিল করার জন্য সমন প্রেরণ। 95 চিঠিপত্র বা টেলিগ্রাফ সম্পর্কিত কার্যবিধি, চিঠিপত্র বা টেলিগ্রাম সম্পর্কিত কার্যবিধি। এরপরে 96 আছে তল্লাশি পরোয়ানা, 96 আছে তল্লাশি পরোয়ানা, 96 তল্লাশি পরোয়ানা। 97 তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ, 97 তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ। 98 যে বাড়িতে চোরাই মাল, জাল দলিল, নকল সিল, নকল স্টাম্প বিক্রয়,
প্রদর্শন, বাজারজাতকরণ এবং গুদামজাতকরণ এগুলোর জন্য তল্লাশি প্রেরণ করবে। এর জন্য তল্লাশি পরোয়ানা প্রেরণ। যে বাড়িতে চোরাই মাল, জাল দলিল, নকল সিল, নকল স্টাম্প বিক্রয়, প্রদর্শন এবং গুদামজাত কার্য রাখা হয় তার ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা। 99 ক কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত করার জন্য তল্লাশি পরোয়ানা। কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত করার জন্য তল্লাশি পরোয়ানা। কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত করার জন্য তল্লাশি পরোয়ানা। 100 দ্বারা বেআইনিভাবে আটক বা বেআইনিভাবে আটক ব্যক্তির জন্য তল্লাশি। বেআইনিভাবে আটক ব্যক্তির জন্য তল্লাশি। বেআইনিভাবে আটক ব্যক্তির জন্য তল্লাশি। 101 তল্লাশি পরোয়ানার নির্দেশ প্রভৃতি। তল্লাশি পরোয়ানার নির্দেশ, গ্রেপ্তারি পরোয়ানার যে নিয়ম তল্লাশি পরোয়ানার একই নিয়ম। 101 এটি মনে রাখবেন, গ্রেপ্তারি পরোয়ানার যে নিয়ম তল্লাশি পরোয়ানার একই নিয়ম। 102 আবদ্ধ স্থানে ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিয়ে তল্লাশি করবেন। আবদ্ধ স্থানে ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিয়ে তল্লাশি করবেন। আবদ্ধ স্থানে ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিয়ে তল্লাশি করবেন। 103 সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি কার্যক্রম করবেন। সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি কার্যক্রম। 103 জব্দ তালিকা। 103 জব্দ তালিকা, সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি পরোয়ানা। তল্লাশি করবেন, পরোয়ানা না। তারপরে আসছেন 106 পড়া লাগবেন। 106 আপনারা বাধা হালা দেন। 107 শান্তি রক্ষার জন্য মুসলেখা, অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেখা। 107 অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেখা। অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেখা। 108 রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারের ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেখা। 108 রাষ্ট্রদ্রোহমূলক প্রচারের ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেখা। 109 ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তি অভ্যাসগত অপরাধীর সদাচরণের মুসলেখা। ভবঘুরে সন্দেহজনক ব্যক্তির সদাচরণের মুসলেখা। 110 অভ্যাসগত অপরাধীর সদাচরণের মুসলেখা। অভ্যাসগত অপরাধীর সদাচরণের মুসলেখা। অভ্যাসগতভাবে দস্যু, গৃহভঙ্গকারী, জালিয়াতি, চোরাই মাল কেনাবেচা করে, চোরদের রক্ষা করে, আশ্রয় দান করে, অভ্যাসগতভাবে মানুষকে অপহরণ করে ফুসলায় নিয়ে যায়, বহুবিধ তার অপরাধ। এইটা কিন্তু জামিনদার সহ। 12 ধারা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 107, 108, 109, 110 এই বিষয়ে যে আদালত যে নোটিশ দিবে সেই আদেশ দেওয়ার ক্ষমতা 112, এটা আপনাদের পড়া লাগবে না। এরপরে 118 হলো মুসলেখা দেওয়ার আদেশ। 118 হলো মুসলেখা দেওয়ার আদেশ। 118 মুসলেখা দেওয়ার আদেশ। 124-এর 6 মুসলেখার শর্ত লঙ্ঘন করলে বা মুসলেখা বাতিল হয়ে গেলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। মুসলেখার শর্ত লঙ্ঘন করলে, মুসলেখার শর্ত বাতিল হয়ে গেলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। এরপর আসেন গুরুত্বপূর্ণ 127 নবম অধ্যায় বেআইনি সমাবেশ সম্পর্কিত। বেআইনি সমাবেশ যদি সংজ্ঞা আসে কোথাতে লিখবেন, দণ্ডবিধি আইন। শাস্তি আসলে দণ্ডবিধি আইন। আর যদি এই লাইসেন্স কোথায় পাবেন, কে কে অনুমতি দেবে, কোন কোন এলাকায় পরিদর্শন করবেন, কখন ম্যাজিস্ট্রেট লাইসেন্স নিতে বাধ্য করবে, কথাগুলো পুলিশ আইন নিতে পারবেন। এছাড়া লাইসেন্স যখন ছত্রভঙ্গ করবেন তখন আসবেন হলো ফৌজদারি কার্যবিধির হেডিং মারবেন, সাথে দেবেন পুলিশ আইনের 30-এর কয়ের 1, 30-এর কয়ের 2। এছাড়া মারবেন পুলিশ প্রবিধান 142, 143। এছাড়া এর সাথে ডিএমপি অধ্যাদেশের 27, 28, 29 লেখার গঠন প্রণালী প্রশ্নের ধরন বুঝে লিখবেন। আসেন 127 ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসারের আদেশে সমাবেশ ছত্রভঙ্গ হবে। 127 ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারের আদেশে সমাবেশ ছত্রভঙ্গ হবে। 129 সমাবেশ ছত্রভঙ্গ না হলে বল প্রয়োগ করবেন। সমাবেশ ছত্রভঙ্গ না হলে বল প্রয়োগ করতে হবে। সমাবেশ ছত্রভঙ্গ না হলে বল প্রয়োগ করবেন। এরপর 129 সাময়িক শক্তি প্রয়োগ। 129 সাময়িক শক্তি প্রয়োগ। 130 সাময়িক শক্তির মধ্যে যদি নন কমিশন প্রাপ্ত অফিসার আছেন তাদের সমাবেশ ছত্রভঙ্গ করবে এবং যত কম সংখ্যক জানমালের কম ক্ষতি হয় তার উপর খেয়াল রেখে সেই কার্যক্রম পরিচালনা করবেন, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। 131 সামরিক বাহিনীর যদি কমিশন প্রাপ্ত অফিসার আসেন, সামরিক বাহিনীর যদি কমিশনার প্রাপ্ত অফিসার আসেন তিনি সমাবেশ ছত্রভঙ্গ
করবেন ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসারের নির্দেশে পরিচালিত হবে। ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসারের নির্দেশে পরিচালিত হবে। যদি ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসারের সঙ্গে তার যোগাযোগ, মানে পুলিশ কমিশনার, ভুল করেছি, পুলিশ কমিশনারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তার নিজের সিদ্ধান্তে তার ছত্রভঙ্গ করবেন এবং যখনই তিনি সংযোগ স্থাপন করবেন তখন ম্যাজিস্ট্রেট নির্দেশেই পরিচালিত হবে। 132 রক্ষা কবচ, 132 এই যে সমাবেশ ছত্রভঙ্গ করতে গেলেন ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসার, পুলিশ এবং সামরিক বাহিনীর নন কমিশনপ্রাপ্ত লোক, এছাড়াও এই কাজে যারা সহযোগিতা করেছিলেন জনসাধারণ, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না সরকারের অনুমতি ছাড়া মামলা দায়ের করা যাবে না। 144 উপদ্রব, বিপজ্জনক, জরুরি ক্ষেত্রে তাৎক্ষণিক বলবৎ আদেশ, তাৎক্ষণিকভাবে 144 জারি করে, তাৎক্ষণিক বলবৎ একটা আদেশ জারি করে 60 দিনের কার্যকর বা 6 মাস, ভুল করেছি, 2 মাস পর্যন্ত বলবৎ থাকে। এখন আসেন 149 কি পড়ছিলাম না, শুরু করব। 149 পর্ব বলেন, কাউ বলেন 149 কি আলোচনা করছিলাম না আজকে? এইখান থেকে মনে আলোচনা, বুঝছেন? একজন বলেন। আলোচনা করার নাই, তাহলে ঠিক আছে, তাহলে খেয়াল করেন, আপনারা আমার সাথেই থাকেন। 149 কি আলোচনা করব? 149-এর পূর্বের আলোচনা আছে এই যে ফৌজদারি কার্যবিধি আইন, 107, 108, 109, 110, 110 এই পর্যন্ত বললেন। এইটা হলো সমস্ত মানুষ, আমরা যে বাংলার জমিনে বাস করি, এদেরকে যেন ওই সরকার বিরোধী বা কারো বিরুদ্ধে হুমকি দুমকি না দেই, আর কারো বিরুদ্ধে আক্রমণ না করি, রাষ্ট্র বিরোধী কোনো প্রচার না করি, এরপরে ভবঘুরে বা সন্দেহজনক ব্যক্তি না থাকে, আয়ের উৎস নাই ঘোরাফেরা করি, চুরি ডাকাতি করি, চোরদের আশ্রয় প্রশ্রয় দেই, এই যে সমষ্টি বিষয়, এই বিষয়ে আদালত যদি জানতে পারে তখন আদালত এর কারণ দর্শায় এবং এই কাজ যেন না করি, এহেন কার্যক্রম যেন আমার দ্বারা না হয়, তাই প্রতিরোধমূলক কার্যক্রমের জন্য শান্তিরক্ষা বা সদাচরণের মুসলেকা নেয়। তালিকা নেয়, এটা বোঝার জন্য বলতেছি। ওইখানে ম্যাজিস্ট্রেট করছে এই কাজটা, এই শান্তিরক্ষা সদাচরণের মুসলেকা, শান্তিরক্ষা এবং সদাচরণের মুসলেকা, এইগুলো ম্যাজিস্ট্রেট করছে। আর এই পুলিশ কি কাজ করবে? পুলিশের প্রতিরোধমূলক কার্য পদ্ধতি। এই পুলিশ যদি অপরাধ সংগঠন হওয়ার পূর্বেই পুলিশ অফিসার যদি জানতে পারে, পুলিশ অফিসার বুঝতে পারে, তাহলে তা প্রতিরোধ এবং নিবারণ করবে। এই প্রতিরোধ এবং নিবারণ করতে যা বিনা পরোয়ানাও গ্রেপ্তার করতে পারবে। ধারাগুলো আছে, খুব স্বাভাবিক, সুন্দর করে বুঝবেন। প্রতিরোধ বা নিবারণমূলক, এছাড়া আরও অন্যান্য ভাষা ব্যবহার হতে পারে। খেয়াল করবেন, সেই ভাষার সাথে যদি এই ভাষা মিলে যায় প্রশ্নের উত্তর করবেন, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। তাহলে পুলিশ আমলযোগ্য অপরাধের প্রতিরোধ করবেন। পুলিশ কোন অপরাধের প্রতিরোধ করবেন? আমলযোগ্য অপরাধ। এই আমলযোগ্য অপরাধ কি করে বুঝবেন যে কোনটা আমলযোগ্য, কোনটা আমলের অযোগ্য? এটা ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলে আছে। তফসিলে কোনটা আছে, কোনটা আমলযোগ্য, কোনটা আমলের অযোগ্য। এই আমলের যোগ্য কিনা, আমলের অযোগ্য কিনা, এইটা কিন্তু দণ্ডের কথার পার ভিত্তি করে তার শাস্তির উপর এটা তফসিলি উল্লেখ থাকে। এছাড়াও বিশেষ আইন বা স্থানীয় আইনেও উল্লেখ থাকে। প্রত্যেক মায়নার একটা দেখবেন স্থানীয় এবং বিশেষ আইনে সেই আইনটা কি আমলযোগ্য না আপোষযোগ্য না মীমাংসাযোগ্য। একটা জিনিস দেখবেন, মানব পাচার আইনে আছে অপরাধটা আমলযোগ্য, জামিনের অযোগ্য এবং মীমাংসাযোগ্য নয়, সুন্দর করে লেখা আছে। নারী শিশুতে আছে অপরাধটা আমলযোগ্য, জামিনযোগ্য নয় এবং আপোষযোগ্যও নয়, এরকমই মনে নেই, যাক হালকাভাবে বললাম, 19-20 হতে পারে। ঠিক এরকম এই যে ফৌজদারি কার্যবিধির কোনো দ্বারা কোনটা আমলযোগ্য আর কোনটা আমলের অযোগ্য, এই কথা কিন্তু ফৌজদারি কার্যবিধি বলে না। এই কথা বলে দণ্ডবিধি আইন, ওই মানে ফৌজদারির তফসিলি বলে দণ্ডবিধি আইন 109 থেকে 565 পর্যন্ত। ধারাবাহিক কলামের বাই করে দেখবেন, মাঝে মাঝে, সবসময় বই পড়বেন না, মাঝে মাঝে ওগুলো দেখবেন। খুব দামি জিনিস, মূল্যবান জিনিস, বোঝার জিনিস, বুঝে নেবেন। ওখানে আপনাদের এমসিকিউ আসবেন, আপনার কাছে দেখবেন আর যে আসলে এই ঘটনাটা আমি বললাম কোনটা দ্বারা দেখবেন। 375 দেখেন, 387 দেখেন, 114 দেখেন, 212 দেখবেন কোন ম্যাজিস্ট্রেট কোনটা বিচার করতে পারে, এর শাস্তি কত, আমলযোগ্য কিনা, পুলিশ বিনা পরোয়ানায় পারে কিনা, এইগুলো দেখলে আপনার আমার অভিজ্ঞতা অনেক বাড়বে, কারণ আমি আপনি পড়ার ভিতরে আছি। এখন আসেন 149, পুলিশ অফিসার অপরাধের প্রতিরোধ করবেন। পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ,
পুলিশ আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করেন। প্রত্যেক পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য হস্তক্ষেপ করিতে পারেন। প্রত্যেক পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ করার জন্য হস্তক্ষেপ করতে পারবেন। হস্তক্ষেপ করতে আমলযোগ্য অপরাধে অনুষ্ঠিত তা সাধ্যমতো প্রতিরোধ করবেন। আমলযোগ্য অপরাধ যেন না হয় তাহলে পুলিশ অফিসার সাধ্যমতো চেষ্টা করবেন। একজন লোকের ফোন যদি কাটিয়ে দেয়, আমাদের পুলিশ সবাই বোঝে না যে লোকটা কাটিয়ে দিয়েছে, নিশ্চয়ই ব্যস্ত আছে, আবারও দেয়। আপনারা যদি যখন খাতা দেখবো, আপনাদের খাতায় যদি ফোনটা বাজে যায়, আপনাদের কাছে অনুরোধ আপনারা সিমে ফোন দেবেন, সরাসরি ওই নেটে আর ফোন দেবেন না। নেটে ডিস্টার্ব হলে আমার এই কমসে কম 4 ঘন্টা বা 3 ঘন্টা কথা কওয়া লাগে, তাহলে আমার জন্য একটু আশা নয়, সহজ করে দেবেন। ফোন দেবেন হচ্ছে সিমে, যখন আমি দেবো নেটে তখন আপনি কাটিয়ে মনে করেন খাতা দেওয়ার জন্যই আমি আপনার ফোন দিচ্ছি, ঠিক আছে? তাহলে পুলিশ হলো আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবেন। আমলযোগ্য অপরাধ, আমলের অযোগ্য না। যে অপরাধ আমলযোগ্য এখনো হয় নাই, হবে। যেমন দেখেন, দুই পার্টি যখন মিছিল মিটিং ডাকে সেখানে কিন্তু পুলিশ জানতে পারলে মাইকিং করে, তারপরে অন্যান্য কার্যক্রম করে, কারণ ওখানে খুন হতে পারে, রক্তক্ষয় খুন হবে, খুন হওয়ার সম্ভাবনা, গুরুতর আঘাত হতে পারে, যা আমলযোগ্য অপরাধ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও দেখলো পুলিশ অফিসার যদি জানতে পারে সংবাদ কোনো পাড়ায় গ্রামে ডাকাতি পড়বে, তাহলে পুলিশ যখন জানতে পারবে তখন এই পুলিশের কাজ ওই ডাকাতি যেন না হয় তার প্রতিরোধমূলক কার্যক্রম করা। কে করবে, কারা করবে, কোন মাধ্যমে সংবাদ আছে, এই প্রতিরোধ করার জন্য পুলিশ যখন বিভিন্ন প্রকার কার্যপ্রণালী চালাবে, এখন এই পুলিশ অফিসার দেখতে পারে কি এই যে আমি যে কার্যক্রম করতেছি আসলে এইভাবে সম্ভব না, ওরা শুনবে না বা ওদের মান্য করা যাবে না, ওদের ঠেকানো যাবে না, ওরাই মিছিল মিটিং করবেই অথবা ওরাই ডাকাতি করবেই। ওই যে আমাদের এলাকায় যে আমাদের থানায় যাদের ডাকাতির নামের তালিকাভুক্ত আসামি আছে, তারপরে বড় ধরনের চুরি করে, ওরা মাঝে মাঝে ডাকাতি করে, তালিকা থাকে থানায়। এখন দেখা গেলো যখন করার সম্ভাবনা আছে, গুনগুন রোড হচ্ছে, সেই ক্ষেত্রে ওদেরকে বিনা পড়ানায় পুলিশ অফিসার গ্রেপ্তার করে এলো 151। এখন ওদের প্রশ্ন হতে পারে, আপনারা আমাদেরকে কেন গ্রেপ্তার করলেন? আমরা তো কোনো অপরাধ করি নাই, যে অপরাধ করেছিলাম তাতে জামিন নিয়ে আইছি। তখন এই সরকার বলবে, আপনি অপরাধ করার সম্ভাবনা আছে, আমাদের নিকট সংবাদ আছে, এই সংবাদ আপনি কোথায় পেলেন, কে দিয়েছে, এই বিষয়ে আপনি ইন্টারফেয়ার করতে পারবেন না, আপনাকে এই বিষয়ে প্রশ্ন করা যায় না। সাক্ষ্য আইনের 125, 126 আছে, এই বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় না। এবং গোপন তথ্য আপনি কোথায় আনছেন, ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার এবং রাজস্ব কর্মকর্তা সেই বিষয়ে কেউ প্রশ্ন করতে পারবে না, আদালতে এই বিষয়ে সাক্ষ্য দেওয়া লাগে না। তাহলে আমলযোগ্য অপরাধে যদি আপনি সংবাদ পান বা ঘটনা ঘটার সম্ভাবনা আছে বা ঘটতে পারে, তাহলে এই ক্ষেত্রে পুলিশ অফিসার কি করবে, প্রতিরোধমূলক ব্যবস্থা করবে। 185 কি বলছে, অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে সংবাদ। এই যে আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্র হচ্ছে, আমি আপনি জানলাম, তারপরে জানার পরে কি আমি ফাঁড়ির 2 আইসি, আপনি আছেন আইসি, একজন আছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এখন আমরা জানলাম, জানি ঘুমা থাকলে হবে, ঘুমা থাকা যাবে না, কারণ এইটা প্রতিরোধ করার জন্য আমার নিয়ন্ত্রণাধীন ওই যে অপরাধটা সংগঠন হতে যাচ্ছে, ওইটা নিয়ন্ত্রণ করার জন্য যে অফিসার ক্ষমতাবান, অন্য কোনো অফিসার না। ধরেন আমাদের খুলনা শহরের সোনাডাঙ্গা থানায় এই অপরাধ সংগঠন হতে যাচ্ছে, ওইখানের এসআই, কনস্টেবল বা এএসআই যে এই সংবাদ জানুক বা ওসি জানুক, তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করবেন। কাকে অবহিত করবেন? যিনি এই ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারেন। এখানে আছে ডিভিশন 2, দেখা গেলে সোনাডাঙ্গার ডিভিশনের ডিসিরে না বলে আপনি অন্য ওই দক্ষিণে না বলে উত্তরে বললেন, ঠিক আছে, অথবা রাজবাড়ী জেলার অপরাধ সংগঠন হবে, আপনি গাইবান্ধা জেলার এসপির ফোন করে বললেন, হবে না। মানে যে অপরাধটা নিয়ন্ত্রণ করতে পারবে যে অফিসার, সেই অফিসারকে সংবাদ দেবেন। তাহলে যে অফিসার এই অপরাধের সংবাদ নিয়ন্ত্রণ করতে পারবে তাকে সংবাদ দেবেন। আবার বলি, অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে সংবাদ। কোন অপরাধ? আমলযোগ্য অপরাধ। এই অপরাধ কি হয়েছে? সংগঠিত হয়েছে? না, এই অপরাধ সংগঠন হয় নাই, হবার সম্ভাবনা আছে, হতে পারে। সেই সম্পর্কে আপনি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করবেন। কোন ধরনের ঊর্ধ্বতন কর্মকর্তা? যিনি এই অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য ক্ষমতাবান, এমন পুলিশ অফিসারকে এই সংবাদ জানাবেন যে এখানে এই ডাকাতি হতে পারে, তারপরে
দস্যুতা হতে পারে, ধর্ষণ হতে পারে, তারপরে বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হতে পারে, ব্যাপক মালামালের ক্ষয়ক্ষতি, যানমালের ক্ষয়ক্ষতি হতে পারে। এরকম বিষয় সম্পর্কে আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবেন। যে কর্মকর্তা এই সংবাদ এই অপরাধের নিয়ন্ত্রণ করার জন্য ক্ষমতাবান। 150 দ্বারা ফৌজদারি কার্যবিধির 150। এমসিকিউর মতো মেলাখানিক করে বলতেছি, কিছু মনে করবেন না। অনেকখানিক জানলে অল্পখানিক লেখা, আমাদের লেখালো অল্প। অলরেডি আপনারা যারা খাতায় লিখতেছেন আপনারা ভালো করে বুঝতে পেরেছেন যে কি পরিমাণ লেখা লাগবে। আপনাদের খুশি দেখলে ভালো লাগে, আর ওইটি শেখানোর জন্য আমি এখানে বইছি। ঠিক আছে, আমিও এরকম শিখেছিলাম। এখন আসেন 151 হলো অপরাধ প্রতিরোধের জন্য গ্রেপ্তার। অপরাধ প্রতিরোধের জন্য গ্রেপ্তার। কোনো পুলিশ অফিসার যদি কোনো আমলযোগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের কথা জানতে পারেন, তাহার নিকট যদি প্রতীয়মান হয়, এই অপরাধ সংগঠনে অন্যভাবে নিয়ন্ত্রণ করা যায় না। মানে এই অপরাধ মুখে বলে মাইকিং করে পুলিশ ডিউটি দিয়ে এ নিয়ন্ত্রণ করা সম্ভব না। যখন এই পুলিশ অফিসার বুঝতে পারছে কোনো অপরাধ আমলযোগ্য অপরাধ হবে, তা ষড়যন্ত্র চলতেছে, তা নিয়ন্ত্রণ করা সম্ভব না, তা নিয়ন্ত্রণ করা সম্ভব না, তখন এই পুলিশ অফিসার কি করবে? ম্যাজিস্ট্রেটের আদেশ বা পরোয়ানা ব্যতীতই ম্যাজিস্ট্রেটের আদেশ বা পরোয়ানা ব্যতীতই ষড়যন্ত্রকারী ব্যক্তিদের বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। এদেরকে কি করবে? বিনা পরোয়ানায়। যেমন আপনারা দেখেন মাঝে মাঝে আমাদের ধরপাকড়ি বলে ভাষা ছিল, ধরপাকড়ি করে গ্রেপ্তার করে। হ্যাঁ, তার মানে কি? তারা অপরাধ সংগঠন করবে, তারা কোনো একটা সমাবেশের ডাক দিয়েছে, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই ক্ষেত্রে পুলিশ অফিসার বা তারা মিডিয়ায় প্রকাশও করছে যে আমরা অমুক দিন এই কাজগুলো করব। এই ক্ষেত্রে পুলিশ তখন কি হয়? তৎপর হয়। তৎপর হওয়ার পরে এই যারা এই অপরাধগুলো সংগঠন করবে তাদেরকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে। এই গ্রেপ্তার করার জন্য ম্যাজিস্ট্রেটের কোনো আদেশ লাগে না। ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীতই পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে। এখন এই বিনা পরোয়ানায় লিখতে যা মূল কথাগুলো মনে রাখবেন। 151 কেন বিনা পরোয়ানায়, 171 কেন বিনা পরোয়ানায়, 124-এর 6 কেন বিনা পরোয়ানায়, এগুলো একটু বুঝে বুঝে ওই হেডিং লাইনটা লিখে দিলেই আপনি সাকসেস। আন্দাজে বিনা পরোয়ানা লিখেই যাচ্ছেন না, 124 হচ্ছে আপনি মুসলেখার শর্ত লঙ্ঘন করছেন অথবা মুসলেখা বাতিল হয়েছে। 151 আপনি যে অপরাধ আমলযোগ্য অপরাধ করবার চেষ্টা করতে বা ষড়যন্ত্র করতেছে, যা পুলিশ অফিসার অন্যভাবে নিয়ন্ত্রণ করার কোনো বিভিন্ন পয়েন্ট আছে, কিন্তু নিয়ন্ত্রণ হবে না বলে যখন পুলিশ ধরে নেয় বা মনে করে, তখন তাদেরকে ওই যারা এই সংগঠন করবে ওদেরকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে। 152 সরকারি সম্পত্তির ক্ষতিসাধন বা প্রতিরোধ। সরকারি সম্পত্তির ক্ষতিসাধন বা প্রতিরোধ। আপনারা কিছুক্ষণ আগে 42 ধারায় পড়ছিলেন, কি পড়ছিলেন? জনসাধারণ যখন ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে সহযোগিতা করবে, খালি ওর সাথে যে 187 দ্বারা শাস্তি সহযোগিতা না করলে বিভিন্ন অ্যাঙ্গেলে পড়া যায়, বিভিন্ন মুড মুভমেন্টে পড়বেন। আপনি যত পড়বেন এটার সাথে একটা মিল করে দেখুন, ভালো লাগে। সরকারি সম্পত্তির ক্ষতি সাধনের জন্য আপনি প্রতিরোধ করবেন, ক্ষতি কিন্তু করে নাই, প্রতিরোধ করবেন। কোনো পুলিশ অফিসার তার নিজের কর্তৃত্ব বলে তার উপস্থিতি স্থাবর এবং অস্থাবর কোনো সম্পত্তির, সরকারি সম্পত্তির ক্ষতির চেষ্টা অথবা কোনো সরকারি চিহ্ন বা বয়া। চিহ্ন মানে বোঝেন রাস্তা, সড়ক দিয়ে আপনারা যখন চলাফেরা করেন দেখবেন বিভিন্ন চিহ্ন, হাট বাজার, তারপরে ডানে বাঘ বামে বাঘ, ওইগুলোকে চিহ্ন বলা হয়, সরকারি চিহ্ন। বয়া হচ্ছে নদী পথে থাকে, নৌপথের যে জাহাজের সিগন্যাল বা নদীর যে সিগন্যালগুলো, ওইগুলোকে বয়া বলে। নৌ চলাচলের জন্য ব্যবহৃত কোনো চিহ্ন অপসারণ বা ক্ষতির চেষ্টা নির্বৃত্ত করার জন্য হস্তক্ষেপ করবেন। তাহলে এখানে দুটো কথা লাগছে। তার মানে কি, যদি রাস্তায় সরকারি অফিস আদালত ভেঙে ফেলা দেয়, ভাঙার পরিকল্পনা করে, তা কি এর মধ্যে পড়ে কি পড়ে না? অবশ্যই পড়ে। ঠিক আছে, এইখানে কম লেখলেও ভাষ্যগুলো আছে ব্যাপক লেখা এখানে। তখন দেখবেন ওইখানে সরকারি অফিস আদালত, তারপরে যে রেল কলকারখানা, ওই যে 42 ধারায় যে সমস্ত কথাগুলো বলছে যে রেল কলকারখানার হাত থেকে রক্ষা করার জন্য কি করবে? পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটকে জনসাধারণ সাহায্য করবে। ওটা হচ্ছে বাংলার চলমান প্রক্রিয়া, আবার যদি চলমান হয় নাই, হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে 152 সরকারি সম্পত্তি ক্ষতি সাধনের প্রতিরোধ। ক্ষতি হতে পারে। এখন দেখেন জুলাই যোদ্ধা, ওদের যে মঠ না কি আছে যেটা বানাইছে জুলাই যোদ্ধাদের, ওইখানে কিন্তু পুলিশ পাহারা দেয়, ওইখানে ভাঙিয়ে ফেলানোর সম্ভাবনা আছে, ওইটা বড় ধরনের ক্ষতি করতে পারে। ওইটা সরকারি প্রতিষ্ঠান, ওই সরকার তৈরি করছে, সেই ক্ষেত্রে পুলিশ পাহারা দিয়েছে। তার মানে কি, প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করে দেয়। ঠিক আছে,
তাহলে সরকারি সম্পত্তির ক্ষতি সাধনের জন্য প্রতিরোধ, এইখানে উল্লেখযোগ্য কিছু আছে। সরকারি চিহ্ন বয়া বা নচলাচলের জন্য ব্যবহৃত কোনো চিহ্ন অপসারণ করা বা তার ক্ষতি রক্ষা করার জন্য পুলিশ প্রতিরোধমূলক ব্যবস্থা করতে পারে। ওইটাকেও ভাঙতে গেছে, ভাঙার পরিকল্পনা করছে, সরায় ফেলবে, এই ক্ষেত্রে যে পুলিশ অফিসার জানতে পারে তাহলে ওর জন্য 151 দ্বারা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে ফেলাবে। যেহেতু যদি একে গ্রেপ্তার না করি, একে যদি আইনের আওতায় না নিয়ে আসি, তাহলে এই সম্পত্তিগুলো নষ্ট করবে বা ধ্বংস করে ফেলতে পারে। খালি যেই 153 ওজন এবং পরিমাপের সরঞ্জাম পরীক্ষা, ওজন এবং পরিমাপের সরঞ্জাম পরীক্ষা 153 হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি তার থানা এলাকায় তিনি জানতে পারেন কোনো ওজন পরিমাপের যন্ত্র খাঁটি নয় বা সঠিক নয়, সেক্ষেত্রে তিনি বিনা তল্লাশি করবেন এবং ওই দ্রব্য সামগ্রী তিনি জব্দ করবেন বা আটক করবেন। পরবর্তী আদালতে প্রেরণ করলে তার ব্যবস্থা তারা অত দূর আমাদের না, আমাদের হলো প্রথম কলামে ওজন ও পরিমাপ সরঞ্জাম পরীক্ষা। ওজন এবং পরিমাপ সরঞ্জাম পরীক্ষা থানার এলাকায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি যুক্তিসঙ্গত মনে করেন তার থানা এলাকার মধ্যে এমন কোনো ওজন পরিমাপের যন্ত্র আছে যা সঠিক নয়, তাহলে তিনি তা বিনা তল্লাশি করবেন এবং তা আটক করে জব্দ করে ফেলবেন। ঠিক আছে, এতটুক। এটি হলো প্রতিরোধমূলক অধ্যায়। এই অধ্যায় খুব করে পড়বেন। এরপর হলো 54, 55 আর হলো 56 আপনাদের জন্য পড়া। এরপরে এই 3টে পড়াই শেষ। এই 3টে খেয়াল করেন। এই যে আমরা এত সময় যাই পড়লাম, এই যে আমলযোগ্য অপরাধ 154 আর 155 খেয়াল রাখবেন। এই 154 আসলে আমলের অযোগ্য। যদি আমলের অযোগ্য অপরাধ হয় আর আমলযোগ্য অপরাধ হয়, এই দুটি অপরাধ নিয়ে মানুষ থানায় আসে। থানায় আসলে পারে যেটা আমলযোগ্য অপরাধ, বলে আবার সংশোধন দিচ্ছি। 154 হলো আমলযোগ্য মামলার খবর বা আমলযোগ্য অপরাধের খবর। 154 হলো আমলযোগ্য অপরাধ। এইটা এখন আপনারা থানার বারান্দায় এখন আসলাম, এত সময় যাই পড়লেন মনে রাখবেন এইটা 154 মানে আপনি এখন থানার ভিতরে আসলেন। এই 154 থানায় একটাই মামলা হয়, আমলযোগ্য অপরাধের মামলা হয়, আর কোনো মামলা হয় না। আমলের অযোগ্য অপরাধের হয় কি জিডি বা অভিযোগ হয়, ওটা আমল তদন্ত করে যদি আমলযোগ্য হয় তাহলে একটাই মামলা হয় থানায়, আমলযোগ্য অপরাধের মামলা হয়, আর অন্য কোনো মামলা থানায় হয় না। আর কোর্টে কি কয় ধরনের মামলা হয়? কোর্টে 2 ধরনের মামলা হয়, আমলযোগ্য মামলা হয়, আমলের অযোগ্য মামলা হয়। দুটো মিলে নালিশি মামলা বলে। ঠিক আছে, তাহলে আসেন এখন আমলযোগ্য মামলার খবর। থানায় যদি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসে বা আমলযোগ্য অপরাধ কেউ মামলা অভিযোগ নিয়ে আসে, তাহলে এখানে মামলা রুজু হয়। কত ধারায়? 154 ধারায়। 154 ধারায় এর ব্যাপক বিস্তৃত আলোচনা FIR প্রাথমিক তথ্য বিবরণের ভিতরে লিপিবদ্ধ করে PRB 243। এত ব্যাপক আপনাদের জন্য, আপনারা শুধু জানবেন এই 154 আমলযোগ্য অপরাধ। থানায় যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধের সংবাদ নিয়ে আসে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করে। সংবাদটা কোথায় লিপিবদ্ধ করে? জেনারেল ডায়েরি লিপিবদ্ধ করে। জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করে কিন্তু মামলা হয় না। জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করলে মামলা হয় না, মূল মামলা হয় প্রাথমিক তথ্য বিবরণী। FIR ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, যে একটা আছে ডায়েরি আছে, ওই ডায়েরির ফর্মে যখন লিপিবদ্ধ করে তখন এটা মামলা রুজু হয়। কিভাবে হয়? যে ব্যক্তি মামলা করতে আসলো বা আমলযোগ্য অপরাধের সংবাদ নিয়ে আসলো অথবা যিনি সংবাদ প্রদান করলেন, তখন এই ঘটনার সংক্ষিপ্ত কথা ওই FIR বা প্রাথমিক তথ্য বিবরণীতে লিপিবদ্ধ করা হয়। প্রাথমিক তথ্য বিবরণী লিপিবদ্ধ করা হয়, তখন মামলা রুজু হয়ে গেল। ঠিক আছে, এতটুকু পড়েন, কারণ MCQ তো নাই। এই আমলযোগ্য অপরাধ, তাহলে থানায় কয়টা মামলা হয়? একটাই মামলা হয়। মামলাটার নাম কি? আমলযোগ্য অপরাধ। এখন আর মনে করতেন কত প্রকার মামলা, চুরির মামলা হয়, ডাকাতি হয়, দস্যুতা হয়, কিন্তু আমি এমন একটা ভাষা ব্যবহার করছি যে ভাষার মধ্যে ওই সমস্ত কথাই নিহিত আছে। সমস্ত কথাই লুকানো হলো আমলযোগ্য, সমস্ত কথাই হলো আমলযোগ্য অপরাধ। অপরাধগুলো কি? আমলযোগ্য।
আমলের অযোগ্য যে অপরাধ তার মামলা হয় না। এখন আসেন 155 কি পড়বেন। 155 বলছে আমলের অযোগ্য অপরাধ। এই আমলের অযোগ্য অপরাধের সংবাদ যদি থানায় আসে 155, তাহলে থানার ভারপ্রাপ্ত কি করে কর্মকর্তা কি করেন, ওই ওই জেনারেল ডায়েরিতে তার লিপিবদ্ধ করেন। তার কথাগুলো শোনার পরে জেনারেল ডায়েরিতে তার লিপিবদ্ধ করেন এবং সংবাদদাতাকে আদালতে প্রেরণ করেন। সংবাদদাতাকে আদালতে প্রেরণ করেন। শোনেন, বাংলা করে কই তাহলে সহজ হবে না। যে দেখেন অনেকে জিডি করে, সীমিত বিষয়ে যখন জিডি করে, এই জিডি হলে পুলিশ অফিসার কিন্তু তো সরাসরি তদন্ত করে যেতে পারে না। সরাসরি থানায় দুটি কাজ হয়। একটা হলো জিডি করে, অনেকে আসে বোঝে না, বলে কি জিডি করব। তো জিডি যদি করে ফেলায় ওর কিন্তু তাৎক্ষণিক সেবা পায় না। ওই জিডিটা নিয়ে কোর্টে যেতে হয়। কোর্টের থেকে অনুমোদন করার পরে ওর এই তদন্ত কার্যক্রম শুরু হয়। আদালত যদি অনুমতি দেয় সেই ক্ষেত্রে পুলিশ তদন্ত করবে। আর যদি ওই লোক এসে বলে না আমি অভিযোগ করব, অভিযোগের ইসের উপর ভিত্তি করে মামলা হয়। কিন্তু এই যে অভিযোগ করলে, অভিযোগ করার সাথে সাথে এই পুলিশের যার কাছে দায়িত্ব দেয়, পুলিশের এএসআই বা এসআইয়ের কাছে উনি দ্রুত ঘটনাস্থানে যায় এবং ওনাদের এই সমস্যার সম্মুখীন সম্পর্কে তিনি ঘটনার সম্পর্কে বিস্তারিত শোনেন। যদি সাধ্যমতো হয় সমাধান করা বা মীমাংসা করার একটা ফয়সলা হয়। আর যেখানে না ওটা বড় ধরনের অপরাধ, তখন মামলায় চলে যায়। তখন কিসে যায়? মামলায় চলে যায়। আর যদি কোনো ব্যক্তি এসে বলে সরাসরি আমি জিডি করব, জিডি করে দিতে হবে, তাহলে তার হলো কি জিডি করার পরে এই বিষয়টা আমলের অযোগ্য অপরাধের সংবাদ নিয়ে আসছে বা তিনি বলতেছে, সেই ক্ষেত্রে এই কথাটা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করা লাগবে। করে ওনার যে জিডি কপি, ওই এক কপি দিয়ে আদালতে প্রেরণ করে। ওই আদালতে নন জিআরের শাখা ওনাকে ওই আদালতে পরিষ্কার করে বলি, আদালতের উনি যায় এবং ওই পুলিশ অফিসার যখন ওই ফাইলটা ধরে তখন ওনার কাছে সরাসরি শোনে যে কি সমস্যা। এখন আদালতের যদি মনে হয় আসলে তদন্ত করার দরকার, বিষয়টা দেখার দরকার, তাহলে আদালত তদন্তের নির্দেশ দেয়। আর আদালতের কাছে যদি মনে না হয় তাহলে আদালত ওটা বাতিল করে দিতে পারে। ঠিক আছে, তখন ওখানেই শেষ। তাহলে আরেকবার বলি, 154 হলো আমলযোগ্য অপরাধ। যে অপরাধ পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল বর্তমান বলবৎ বিশেষ বা স্থানীয় আইনে যাকে আমলযোগ্য করছে, এই অপরাধের সংবাদ যদি মৌখিক, লিখিত বা টেলিফোনের মাধ্যমেও আসে, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করেন এবং মামলা রুজু হবে প্রাথমিক তথ্য বিবরে, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এই ডায়েরিতে যখন লিপিবদ্ধ করে তখন মামলা রুজু হয়। থানায় কয়টা মামলা হয়? একটাই মামলা হয়। আর আমলের অযোগ্য এবং আমলযোগ্য মামলা আর কোথায় হয়? আদালতে হয়। মামলা মোট 2 জায়গা হয়, একটা হয় থানায় হয়, একটা হচ্ছে আদালতে হয়। যত বড় বড় পুলিশের ইউনিটি করুক, ডিবি, সিআইডি, এনএসআই হয় না, কোথাও হয় না। তারপরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, বিডিআর, তারপরে হচ্ছে ফরেস্ট, কোস্টগার্ড, সব ঘুরে ফিরে এসে মামলা কোথায় হবে? থানায় হবে। ঠিক আছে, মামলা হয় থানায় আর একটা হয় আদালতে। এরপর আসেন আমলযোগ্য মামলার তদন্ত। এই আমলযোগ্য মামলার তদন্ত এইটা পর্যন্ত আপনারা পড়েন, আমি হালকা করে কব। এই আমলযোগ্য মামলার তদন্তটা কিভাবে হয়? আমলযোগ্য মামলা যখন রুজু হয়ে গেল, আমলযোগ্য মামলা যখন চলমান হলো, এই মামলার তদন্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা করবেন। এর জন্য কোনো ম্যাজিস্ট্রেটের বা আদালতের অনুমতির প্রয়োজন হবে না। তাহলে কি বলছে? ধারাবাহিকভাবে মনে রাখেন, 156 ধারায় আমলযোগ্য মামলার তদন্ত। এই তদন্তটা কিভাবে হবে? যখন থানা এলাকায় কোনো আমলযোগ্য মামলা হয় বা আমলযোগ্য অপরাধ হয়, তখন পুলিশ অফিস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কারোর অনুমতি, মানে থানার যেমন এখানে লেখা আছে এরকম, যেমন এই বিচারকদের জুডিশিয়াল এলাকা থাকে, যেমন তার বিচারক এলাকায় তিনি বিচার কার্যক্রম করতে পারেন, সুন্দর করে ভাষা দিয়ে লেখা আছে। কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঠিক ওই রকম তদন্ত কার্যক্রম করতে পারবেন যদি আমলযোগ্য অপরাধ হয়, সেক্ষেত্রে তিনি আদালতের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। 2 নম্বর আসেন, এই তদন্ত করার সময় কোনো পুলিশ অফিসার এইরকম কার্যক্রম সংশ্লিষ্ট ঘটনা ধারাবাহিক এই যে তদন্ত কার্যক্রম করতেছে, এটা করে কিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কিন্তু তদন্ত দেশে কার কাছে? তদন্ত দেশে লেগে সাব ইন্সপেক্টরের কাছে। তদন্ত দেখা গেলে অন্যান্য এই যে অভিযোগ কার কাছে আছে? এএসআইয়ের কাছে আছে। ঠিক আছে, এই বিষয়টা এখন আপনি প্রশ্ন করলেন, তুমি তো এএসআই, তোমার তো এই ক্ষমতা নাই তোমার তদন্ত করার। এই আপনি যে এই প্রশ্নটাই করতে পারেন না, এই 56(2)তে উল্লেখ করছে
যে আপনি যে পুলিশ অফিসারকে বললেন যে আপনি সাব ইন্সপেক্টর, আপনি এটা তদন্ত করার ক্ষমতাবান না, আপনার ওসি তদন্ত করবে, আপনি কেন আসছেন, এই প্রশ্ন করার এখতিয়ারই আপনার নেই। আইনে দেখবেন 56(2) কলামে সুন্দর করে বলে দিয়েছে, আমি বাংলা করে। তাহলে এতটুকুই। আজকের পরে আর একটা রিভিশন দেই, একটু ভালো লাগছে। নাইট ডিউটি করলে তাই কি আছে, মনে ইয়ে আছে, ফিরে আছে, দাঁড়ান। তাহলে আমরা আজকে নতুন আলোচনা কি পড়লাম, 149 প্রতিরোধ বা নিবারণমূলক কাজ, পুলিশের প্রতিরোধ এবং নিবারণমূলক কাজ। 149 যদি কোনো আমলযোগ্য অপরাধ সংগঠন হওয়ার সম্ভাবনা থাকে বা প্রস্তুতি গ্রহণ করতেছে এমন কোনো তথ্য থাকে, তাহলে পুলিশ অফিসার কি করবেন, তা হস্তক্ষেপ করবেন এবং নিবারণের চেষ্টা করবেন। ঠিক আছে। 185 কি বলছে, আমলযোগ্য অপরাধ হবে, সংবাদ পাইছেন এই বা তথ্য আছে আপনার কাছে, আপনি এই সংবাদটা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবেন। কোন ধরনের ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি নিয়ন্ত্রণ করবেন, এই অপরাধ নিয়ন্ত্রণ করতে পারেন, ক্ষমতাবান, তাকে জানাবেন। 151 দ্বারা কি বলছে, অপরাধের প্রতিরোধের জন্য গ্রেপ্তার, যিনি আমলযোগ্য অপরাধ করবেন, আপনারা যে ডিউটি বাড়াইছেন, তারপরে মাইকিং করছেন, তারপরে অন্যান্য লোকের সহযোগিতা আছেন, তাতেও বিশ্বাস হয় না যে অপরাধ হয়েই যাবে, হওয়ার সম্ভাবনাই বেশি আছে। সেই ক্ষেত্রে যে এখন একটাই উপায় আছে, অনেক আইটেম তো শেষ করলাম, এখন ওকে বিনা পরানায় গ্রেপ্তার করেন। ওখান বলতে পারে যে ওই ব্যক্তি বলতে, কেন গ্রেপ্তার করলেন, তুই অপরাধ করবি, তোকে যতই মাইকিং করা হোক, নিষেধ করা হোক, তুমি মানবা না, তাই আপনাকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক আছে। তখন যদি জিজ্ঞেস করে কত ধারায় করলেন, বলবেন 151 ধারায় আপনি আমলযোগ্য অপরাধ করবেন এই সন্দেহে, এই সন্দেহে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে। 152 সরকারি সম্পত্তি রক্ষার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা, ধ্বংস হয় নাই, হওয়ার সম্ভাবনা আছে, পরিকল্পনা করতেছে, সংগঠন হতে পারে, সেই ক্ষেত্রে আপনি এই সম্পত্তি রক্ষার জন্য প্রতিরোধমূলক ডিউটি বা নিয়ন্ত্রণ করবেন। আমরা যে সমস্ত ডিউটি করি বেড়াই, মোবাইল ডিউটি, এগুলো কি ধরনের ডিউটি, প্রতিরোধমূলক ডিউটি, তাকে জানেন। তার মানে কি অপরাধ সংগঠন নেই, তার আগে আমরা মোবাইল গাড়ি, পেট্রোল গাড়ি, পরীক্ষার কেন্দ্রে নিরাপত্তা ডিউটি করি, মানে হতে পারে, প্রশ্ন নিয়ে যেতে পারে, এর জন্য আমরা প্রতিরোধমূলক কার্যক্রম করি। তারপরে 150 ওজন পরিমাপ সরঞ্জাম পরীক্ষা করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি তার থানা এলাকায় জানতে পারেন কোনো ওজন পরিমাপ বা মাপকাঠি সঠিক নেই, তাহলে তিনি বিনা তল্লাশি করবেন। এরপরে 155 আমলযোগ্য অপরাধের সংবাদ, তথ্য বা কোনো ব্যক্তি সংবাদ নিয়ে আসে বা টেলিফোনে আসে, তাহলে তা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন এবং প্রাথমিক তথ্য বিবরণ যদি লিপিবদ্ধ করে তখন মামলা রুজু হয়, যা বিআরপি 243। এখন আসে 155 হলো আমলের অযোগ্য অপরাধের খবর, এটা সাধারণত জিডি করা হয়। এই জিডি করলে এই পুলিশ অফিসার এই বিষয়ে কি করে না, এই বিষয়ে তদন্ত করতে পারে না, আদালতের অনুমতি নিয়ে আসলে তদন্ত করবে। এই যখন তদন্ত কার্যক্রম পুলিশ অফিসার শুরু করে, আমলযোগ্য অপরাধ যেমন করে তদন্ত করতে পারে, আমলযোগ্য অপরাধ যেমন করে তদন্ত করতে পারে, আমলের অযোগ্য অপরাধের তদন্ত সেম নিয়মেই করবে। শুধুমাত্র ব্যতিক্রম হবে কি, বিনা পরানায় গ্রেপ্তার করতে পারবে না। কি পারবে না, বিনা পরানায় গ্রেপ্তার করতে পারবে না। 56 হলো 156 হলো তদন্ত। 156 কি বলছে, আমলযোগ্য মামলার তদন্ত। আমলযোগ্য মামলার তদন্ত কিরা করবে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা করবে, আদালতের অনুমতি ছাড়াই তদন্ত কার্যক্রম চলমান রাখবে। এবং তিনি যদি ব্যস্ত থাকেন, তার অধীনস্থ যদি কোনো অফিসারকে দেয় তদন্ত করবার, এবং কেউ যদি এই বিষয়ে প্রশ্ন করেন, তিনি এই বিষয়ে কোনো প্রশ্ন করার ক্ষমতাই রাখেন না। 156 এবং 190 ওই আছে হলো ম্যাজিস্ট্রেট যখন নেয় সামনে পড়ায় পাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।